দরজা খোলা আছে? ত্রয়ী দরজা ঠেলে ভিতরে ঢুকলো। এদিক ওদিক তাকিয়ে সম্মুখ পানে দৃষ্টি দিতে স্থির হয়ে গেল তার দেহখানা। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। শীর্ষ উদম শরীরে তার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে রয়েছে। পরনে শুধু একটি কালো রঙা 3/4 প্যান্ট। ফর্সা উদম পা জোড়া মেঝে ছুঁয়ে রয়েছে সগৌরবে। ত্রয়ী দৃষ্টি নুয়ে নিল, ইতস্তত করে বলল, আপনার কফি। টেবিলে রেখে যা। ত্রয়ী একটু এগিয়ে গিয়ে কফির মগটা রাখলো বিছানার পাশের টেবিলে। এরপর পিছু ঘুরতেই ধরফরিয়ে উঠল। শিষ্য তার পিছনে এসে দাঁড়িয়েছে। লোকটানে একটু আগেই দূরে দাঁড়িয়েছিল। বুকে থুতু ছিটিয়ে সামনের দিকে তাকালো ত্রয়ী। ফের শীর্ষে নগ্ন মেদহীন দেহটা দৃশ্যমান হলো তার দৃষ্টি অভিমুখে। প্রশস্ত বক্ষস্থল যেন চিত্তেই রয়েছে তারই দেখার জন্য। ত্রয়ীর তীক্ষ্ণ হয়ে আসা হৃদস্পন্দন ফের বাড়ল তড়িঘড়ি করে। সাথে অজানা অদ্ভুত এক অনুভূতি হানা দিল হৃদয় গহ্বরে। মেয়েটার দৃষ্টি নত করল। তৎক্ষণাৎ তার নজরে এলো শিষ্যের মেদহীন পেটের ভাঁজের একটি কাটা দাগ। ক্ষতটা পুরনো নয়, মনে হচ্ছে যেন আজকালের মধ্যেই হয়েছে। ত্রয়ী আটকে উঠল, ব্যস্ত হয়ে বলল, এ কি, এতখানি কাটলো কি করে আপনার? কথাটা বলে ত্রয়ী তড়িঘড়ি করে হাত বাড়ালো শিষ্যের মেদহীন পেটের দিকে। শিষ্য তৎক্ষণাৎ 2 কদম পেছিয়ে গেল। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, থেমে যা ওখানে। আমাকে ছোঁয়ার দুঃসাহস করিস না মোটে, জ্বলে পুড়ে যাবে। মেয়েটি আড়ষ্ট হলো। নিজের করা কর্মে নিজে লজ্জিত হলো এবার। এইভাবে তার শিষ্যের পেটের দিকে হাত বাড়ানো কিংবা ছোঁয়ার প্রয়াস চালানো কোনোটাই উচিত হয়নি। হঠাৎ আঘাতের চিহ্ন দেখে একটু বেশি ভড়কে গিয়েছিল বোধহয়। তাই সকল বিবেচনা বোধ খুইয়ে বসেছিল কিয়ৎক্ষণের জন্য। ত্রয়ী প্রতি উত্তর করল না শিষ্যের কথার। আড়ষ্ট ভঙ্গিতে পা বাড়ালো চলে যাওয়ার উদ্দেশ্যে। শিষ্য আর কথা বাড়ালো না। মেয়েটার সামনে থেকে সরতেই কফির মগটা হাতে তুলে নিল। প্রথমবার চুমুক বসিয়ে নাক মুখ কুঁচকে ফেলে। থমথমে কণ্ঠে ডাকলো, দাঁড়া। ত্রয়ী দাঁড়িয়ে পড়ল। পিছু ঘুরে শোধায়, জি, কিছু বলবেন? শিষ্য পা চালিয়ে এসে দাঁড়ালো মেয়েটার মুখোমুখি। হাতে কফির মগটা দিয়ে ইশারা করে বলল, এটা কি? কফি। এরা আগুন দিয়ে বানিয়েছিস নাকি বরফ দিয়ে? কে জানে কি দিয়ে বানিয়েছে। আন্টি বানিয়ে দিয়েছে, আমি তো শুধু নিয়ে এসেছি। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল শিষ্যের। এই হাদাটাকে তার জন্য কফি নিয়ে পাঠিয়েছে কেন কে জানে। এর বোকা বোকা কথা শুনে মেজাজটা বিগড়ে যায়। শিষ্য হাতের কফির মগটা ধরিয়ে দিল ত্রয়ীর হাতে। গমগমে স্বরে বলল, এখন গিয়ে আরেক মগ গরম কফি নিয়ে আসবে। এটার মতো যেন ঠান্ডা না হয়, তাহলে কিন্তু তোর কপালে দুঃখ যেমন রাখিস। ত্রয়ী মাথা নাড়ালো। মগটা হাতে নিয়ে ঝটফট ছুটল নতুন করে কফি আনতে। রান্নাঘরে আগে থেকেই কফি বানানো ছিল, তাই নতুন করে কফি আনতে খুব একটা সময় লাগলো না ত্রয়ীর। স্বল্প সময়েই সে কফি নিয়ে ছুটে এলো শিষ্যের কক্ষের অভিমুখে। এবার আর দরজায় কোনো আঘাত না করে যত্র তত্র পায়ে ঢুকলো ভিতরে। শিষ্য সেই উদম শরীরে আদৌ শোয়া হয়ে বসে রয়েছে বিছানায়। বসার দরুন মেদহীন পেটটায় ভাঁজ পড়েছে গুটি কয়েক। শ্বাস প্রশ্বাসের দপটে বক্ষস্থল ফুলে ফেপে উঠেছে ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের ব্যবধানে। ত্রয়ী এগিয়ে গিয়ে দাঁড়ালো বিছানার পাশ ঘেঁষে। কফির মগটা বাড়িয়ে দিয়ে বলল, শার্টটা পরে নিতে পারতেন তো। শিষ্য কফির মগটা নিতে নিতে শুধালো, কেন? ত্রয়ীর রাগ লাগলো। একটি মেয়ের সামনে এইভাবে উদম শরীরে ঘোরাফেরা করছে, আবার শার্ট পরতে বলায় বলছে কেন। এর কি লাজ লজ্জা বলতে কিছুই নেই। ত্রয়ী অন্যদিকে দৃষ্টি ঘুরালো, আমতা করে বলল, এভাবে আমার সামনে খালি গায়ে আছেন, কেমন একটা লাগছে। শিষ্য কফির মগে চুমুক বসালো, ভাবলেশীন ভাবে বলল, তোর রুমে গিয়ে খালি গিয়ে হয়েছে? না। তাহলে তোর সমস্যা কি? আমার রুমে আমি শুধু শার্ট না প্রয়োজনে প্যান্ট ছাড়াও থাকবো, তোর কি? শিষ্যর কথার পিঠে আর কিছু বলার মতো খুঁজে পেল না ত্রয়ী। নতজানু হয়ে পিছন ঘুরল সে। তবে 2 কদম সামনে এগিয়ে আবার থমকে দাঁড়ালো। ফিরে এসে দাঁড়ালো শিষ্যের মুখোমুখি। শিষ্য কপাল কুঁচকালো, থমথমে কণ্ঠে শুধালো, আবার কি? ত্রয়ী ইতস্তত করে জবাব দিল, আপনার পেটের কাটা অংশটায় বোধহয় ঔষধ লাগানো প্রয়োজন, নয়তো ইনফেকশন হতে পারে। হোক,
ব্যথা করছে না ওখানে? ব্যথাই চরম উপভোগ্য। ব্যথা আবার উপভোগ্য হয়? এই প্রথম শুনলাম। শিষ্য হাত বাড়িয়ে ছুঁয়ে দিল কাটা স্থানটা। আলতোভাবে হাত বোলাতে বোলাতে হুট করে চেপে ধরল ক্ষত স্থানটা। সাথে সাথে আটকে উঠল তরহি। চেঁচিয়ে উঠে বলল, কি করছেন? কি রক্ত বের হবে তো? শিষ্য বাঁকা হাসল, শীতল কণ্ঠে বলল, বের হতে দে, মাঝে মাঝে কিছু কলুষিত রক্ত বেরিয়ে যাওয়াও ভালো, মস্তিষ্ক ঠান্ডা হয়। ত্রয়ীর বলতে ইচ্ছে হলো, আপনি কি পাগল? কি সব বলছেন? ব্যথা নাকি উপভোগ্য, আবার বলছেন রক্ত বের হলে মস্তিষ্ক ঠান্ডা হয়? আজব। মনে মনে ত্রয়ী কথাগুলো বললেও ঠোঁট নাড়িয়ে তা প্রকাশ করা হলো না। এই লোক তো পাগলই, তা নিয়ে আবার এত সংশয়ের কি আছে? মেয়েটা আর কথা বাড়ালো না, চুপচাপ বেরিয়ে গেল কক্ষ থেকে। ত্রয়ী বেরিয়ে যেতেই শিষ্য কল লাগালো কাউকে। মোবাইলটা কানের কাছে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোরা বেরো, আমি আসছি। আধারের চাদরে মুড়িয়ে থাকা রাস্তার বুক চিরে আগমন ঘটল দুটো বাইকের। বাইক দুটিতে দুজন করে মোট 4 জনের অবস্থান। 4 জনেরই আপাত মস্তক কালো রঙা পোশাকে আবৃত, মাথার হেলমেটটাও কালো। সুন্দর কারুকার্য খচিত ডুপ্লেক্স একটি বাড়ির অভিমুখে এসে থামল সেই বাইক দুটো। একে একে 4 জন নেমে দাঁড়ালো বাইক থেকে। মাথায় পরিহিত হেলমেটগুলো খুলতেই ধারাবাহিকভাবে দৃশ্যমান হলো শীর্ষ রবি, আলভি এবং নয়ন। হেলমেটের ঘর্ষণে এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো হাত দ্বারা ঠিক করে তারা এগিয়ে গেল বাড়ির গেটের দিকে। ভিতরে প্রবেশ করতেই উদ্যত হতেই তাদের সামনে বাধা হয়ে দাঁড়ালো দুজন দ্বাররক্ষী। তাও আবার যেই সেই দ্বাররক্ষী নয়, লম্বা বলিষ্ঠ দেহী পেশিবহুল দ্বাররক্ষী। তাদের মধ্যে একজন থমথমে কণ্ঠে বলল, আপনাদের কার্ড। নয়ন দ্বাররক্ষী দুজনকে দেখে পিছিয়ে গেল। আলভির গা ঘেঁষে দাঁড়িয়ে শুধালো, এগুলো মানুষ নাকি জলহস্তি? আলভি দ্বাররক্ষীদের দিকে দৃষ্টি রেখেই ঝুঁকে গেল নয়নের দিকে। ফিসফিসিয়ে বলল, কাছে গিয়ে দেখ, বুঝে যাবি। নয়ন আর কাছে যাবে কি? এই দুজনকে দেখেই তো তার প্রাণ অষ্টাগত। কি দেহ আর কি তেজ! তবে শীর্ষের কপালে ভাঁজ পড়ল দ্বাররক্ষীর কণ্ঠ নিঃসৃত বাক্যে। গভীর কণ্ঠে সে শুধালো, কিসের কার্ড? পার্টির কার্ড। কার্ড ব্যতীত ভিতরে পার্টিতে কারো ঢোকার অনুমতি নেই, দুঃখিত। শিষ্যর কপালের ভাঁজ গাঢ় হলো। চিত্তপটে নিগুড় বিতৃষ্ণা নিয়ে তাকালো সে বাড়ির গেটের দিকে। গেটের কাজটায় বেশ খোদাই করে লেখা চৌধুরী বাড়ি। শিষ্যের প্রধান শত্রু সরোয়ার চৌধুরীর বাড়ি এটা। লোকটা তাদের ম্যানেজার ফাহাদ এবং আব্দুর রহমান খানের অ্যাসিস্ট্যান্ট নুহাকে হাতে নিয়ে কোম্পানির বেশ কিছু প্রয়োজনীয় কাগজ হাতিয়ে নিয়েছে, যা এই মুহূর্তে তাদের প্রয়োজন। নয়তো এই রাত বিরাতে এই বাড়িমুখো হতো না তারা। কিন্তু আজই এখানে পার্টি হতে হলো, আর দ্বাররক্ষীদের ভাষ্যমতে কাঠ ব্যতীত ভিতরেও ঢুকতে দেবে না। ঝামেলা করে যে ঢুকবে তাও সম্ভব না। এদের যা দেহ, এদের সাথে ঝামেলা করলে দেখা যাবে তাদের এক একজনকে তুলে মশার মতো 2 আঙ্গুলে পিষে দূরে ছুঁড়ে দিয়েছে। শিষ্য কিঞ্চিত সময় নিয়ে ভাবল, অতঃপর পিছু ঘুরে আলবি, নয়ন, রাকিবকে ইশারা করলো কিছু একটা। শিষ্য আলবিদের নিয়ে খুব সাবধানে চৌধুরী বাড়ির চতুর্দিকে ঘুরল। শেষে বাড়ির পিছনের দিকে একটি ছোট্ট ডোবার কাছে এসে থামলো তারা। ডোবা থেকে বিশ্রী গন্ধ আসছে। হয়তো এই বাড়ির এবং আশেপাশের সকল বজ্র পদার্থ এখানেই ফেলা হয়। তবে বাড়ির একদিকটা একটু নির্জন, জনমানবে সারা শব্দ পাওয়া যাচ্ছে না তেমন। যদিও এই দিকটাই প্রাচীর তোলা, তবে ভিতরে ঢোকার জন্য এখন এখানটাই ভরসা। শিষ্য আর একবার ভালোভাবে পর্যবেক্ষণ করলো চারপাশ। অতঃপর নয়নকে বলল, তুই আগে যা। নয়ন হোঁচট খেলো যেন, তড়িঘড়ি করে বলল, আমি আগে কেন? আলবি দাঁত কেলিয়ে জবাব দিল, কারণ তুই আমাদের একমাত্র বলিস পাঠা। এখন তাড়াতাড়ি দেওয়াল টপকে ভিতরে যা তো। না না, আমি আগে যাব না। ভিতরে যদি ওই জলহস্তির মতো কেউ থাকে, তাহলে আমাকে 2 আঙ্গুলে তুলে মাছির মতো এদিকে ছুঁড়ে দিবে নিশ্চিত। শিষ্য কপালে ভাঁজ ফেলে বলল, আলভি, তুই আগে যা তাহলে। আলভি হক চকালো, কথা বলেও তো বিপদ। এখন নয়নকে ছেড়ে তাকে যেতে বলেছে। বেচারা এলোমেলো দৃষ্টি ফেলে আমতামতা করে বলল, আমি কেন? নই তো।
এইটুকু বলতেই নয়ন বাদ সাধল, ব্যস্ত হয়ে বলল, আমি না, আপনি যান স্যার। শীর্ষ বিরক্ত হলো। আলভি এবং নয়ন দুজনের ঘাড় দুই হাতে চেপে ধরে বলল, দুটোই একসাথে যা, কারো আগে পরে যাওয়ার দরকার নেই। কিন্তু আমরা? আলভি নয়ন দুজনে একসাথেই বলে উঠছিল কথাটা। শীর্ষ খেকিয়ে উঠল সাথে সাথে। যাবি নাকি ওই দ্বাররক্ষীদের হাতে তুলে দিয়ে আসবো তোদের দুটোকে? আলভি নয়ন আর দ্বিরুক্তি করল না। শিষ্য তাদের ওই দ্বাররক্ষীদের হাতে তুলে দেওয়ার থেকে দেওয়াল টপকে ভিতরে যাওয়া ভালো। আলভি এবং নয়ন শুকনো ঢোক গিলল। সৃষ্টিকর্তার নাম নিয়ে দুজনে একযোগে হাত ভর দিয়ে লাফিয়ে পৌঁছালো ওপাশে। ভাগ্য তাদের সহায়, এদিকে সত্যিই কেউ নেই। জলহস্তী আকার মানব তো দূরে থাক, বেচারারা বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আলভি হালকা গলা উঁচিয়ে বলল, এদিকে কেউ নেই, তোরা চলে আয় তাড়াতাড়ি। শীর্ষ এবং রবি আর দেরি করল না। আলভিদের কথায় আশ্বস্ত হয়ে তারাও দেয়াল টপকে এলো ওপাশে। আশেপাশে ভালোভাবে নজর বুলিয়ে গেল সামনের দিকে। বাড়ির মূল ভবনের পাশে সুইমিং পুলের কিনারা ঘেঁষে বাগানের পার্টির আয়োজন করা হয়েছে। লাল, নীল, সবুজ বিভিন্ন ধরনের আলোর ব্যবহার করে পার্টিটা একটু পশ্চিমা রূপদানের চেষ্টা চালানো হয়েছে। বেশ কিছু মানুষও দেখা যাচ্ছে সেই স্থানে। সুন্দর সুসজ্জিত পোশাকে নিজেদের আবৃত করে রেখেছে তারা। হয়তো তারা এখানে আমন্ত্রিত। তবে আমন্ত্রিতদের মধ্যে বেশিরভাগ নারীদের পোশাকই পশ্চিমাদের ন্যায় সংকীর্ণ, বিশেষ করে অল্প বয়সী তরুণীদের। গুটি কয়েক ওয়েটার আবার পানীয় ভর্তি ট্রে হাতে নিয়ে অতিথিদের আপ্যায়ন করছে। শীর্ষ, আলভি, রবি এবং নয়ন নিজেদের পরিপাটি করে এক সারিতে দাঁড়ালো। সিনা টান করে বেশ ভাব নিয়ে একসাথে হেঁটে গিয়ে দাঁড়ালো পার্টির স্থানে। যে কেউ তাদের আগমন দেখে নির্দ্বিধায় বলবে তারাও এখানে আমন্ত্রিত এবং সামনের গেট থেকেই ঢুকেছে। অনেক তরুণী ইতিমধ্যে তাদের দেখে হুঁশ খুঁয়ে বসেছে, সনম্র দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তাদের দিকে। রবি নাক মুখ কুঁচকালো, গলার স্বর খাদে নামিয়ে বলল, চারিদিকে খালি বেডি আর বেডি। আলভি রবির ন্যায় একইভাবে গলার স্বর খাদে নামিয়ে বলল, কেন, পার্টিতে কি তুই শুধু বেড়া মানুষ আশা করছিলি? ঠিক তা না। রবি পুরো কথাটা সম্পূর্ণ করার পূর্বেই খেয়াল করলো একজন ওয়েটার তার পাশ থেকে পানীয় ভর্তি ট্রে হাতে হেঁটে যাচ্ছে। রবি ট্রে থেকে একটা গ্লাস হাতে তুলে নিল, ঢকঢক করে পানিটা গিলে নিয়ে বলল, ওয়াও, কি স্বাদ মাইরি। চৌধুরী সাহেবের থেকে জেনে নিতে হবে এটা কোথা থেকে আনিয়েছেন। শীর্ষ পাত্তা দিল না রবির কথা, এদিক ওদিক দৃষ্টি দিয়ে বলল, কিন্তু এই চৌধুরী সাহেব আছেনটা কোথায়? তাকে খুঁজে বের করে কাজ ছাড়তে হবে অতি দ্রুত। তারপর এখান থেকে কেটে পড়তে হবে। কোনোভাবে যদি এই পালোয়ানদের হাতে পড়ি তাহলে চান নিয়ে এখান থেকে একটাও বেরোতে হবে না। নয়ন আশেপাশে নজর বুলিয়ে বলল, এখানে তো দেখিসি না, আশেপাশে খুঁজে দেখতে হবে পাই কিনা ওই বদমাস চৌধুরী সাহেবকে। শিষ্যরা সবাই দল বেঁধে পার্টির স্থানে বাড়ির প্রাঙ্গণ এবং নিচতলায় খুঁজল সরোয়ার চৌধুরীকে, কিন্তু সেই ভদ্রলোকের দেখা কোথাও নেই। পার্টি হওয়ায় পুরো বাড়ি এবং বাড়ির বাহিরের বেশ জনমানবের উপস্থিত থাকায় তাদের এভাবে বাড়িতে প্রবেশকে সন্দেহজনকভাবে দেখেনি কেউ। এদিক থেকে আজ পার্টি হয়ে ভালোই হয়েছে। শিষ্যরা নিচের তলা ভালোভাবে দেখে পা বাড়ালো সিঁড়ির দিকে। দুটো সিঁড়ি উঠতেই থেমে গেল রবি, এক হাতে মাথা চেপে বলল, এ কি, মাথা ঘোরাচ্ছে কেন আমার? কেমন গা গুলিয়ে উঠছে। পরপর রবি তাকালো সামনের দিকে, গলার স্বর বাড়িয়ে বলল, এই আলভি, এই শীর্ষ সব ঘোরাচ্ছে আমার বাল। তোরাও দেখছি ঘুরছিস। তোরাও ঘুরছিস কেন? দাঁড়া এক জায়গায়। রবি দু হাতে মাথা চেপে কেমন হেলে দুলে উঠল। আলভি তড়ি ঘড়ি করে ধরল তাকে, উদ্বিগ্ন স্বরে বলল, তো আবার হঠাৎ কি হলো? এমন করছিস কেন? রবি চোখ ছোট ছোট করে তাকালো, আঙ্গুল তুলে থেমে থেমে বলল, তুই, এ কি তুই? বেকা ভরা উড়চুংড়ার মতো মুখটা নিয়ে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আলভি তেতে উঠল। রবিকে তৎক্ষণাৎ ধাক্কা মেরে বলল, আমার মুখ বেকা ভরা উদর চুঙ্গার মতো? শালা, তোর মুখ বেকা ভরা, তোর 14 গোষ্ঠীর মুখ উদাম চুঙ্গার মতো। আলভির ধাক্কায় রবি গিয়ে পড়ল নয়নের উপর।
শিষ্যর মেজাজ বিগড়ালো। রবির আচরণ দেখে তার বুঝতে বাকি রইল না কি হয়েছে এর। এই নিশ্চয়ই তখনকার পানীয়র ফল। এখানে তারা এসেছে একটা কাজে, কোথায় কাজ সারা তৎপরতা চালাবে তা না, পার্টিতে এসে পানীয় গিলেছে। ইচ্ছে তো করছে এটাকে এখন ওই পানীয়র মধ্যে চুবিয়ে মারতে। আর এই সরোয়ার চৌধুরীকেও বলিহারি চাই। এটা কি ওই ইউরোপ আমেরিকা ভেবেছে যে এখানে পার্টিতে এত সহজভাবে লাল পানি ছেড়ে দিয়েছে? এর বিরুদ্ধে তো প্রকাশ্যে মাদক সরবরাহ করার জন্য গোটা কয়েক মামলা ঠুকে দেওয়া প্রয়োজন। শিষ্য দাঁতে দাঁত পিষল, রুক্ষ কণ্ঠে বলল, শালার পেটে মল পড়েছে, হুশ খেয়াল হারিয়েছে। ওটাকে নয়নের কাছে রেখে তুই আমার সাথে আসবি। সারওয়ার চৌধুরীকে খুঁজে বের করতে হবে, তারপর তার কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিতে হবে তাড়াতাড়ি। আলভি রবির দিকে তাকিয়ে ভেজকি কাটলো একটা, অতপর হাঁটা ধরল শিষ্যের পিছু পিছু। রবি নয়নের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসল, টেনে টেনে বলল, এত সুন্দর কেন তুমি ললনা? আহা কি সুন্দর টানা টানা চোখ, পদ্মা পাপড়ির নেই ঠোঁট, কুলার মতো কান। আর রবি ভুরু কুচকালো, নয়নের গালে হাত রেখে বলল, কিন্তু তোমার গালে কেন কালো দাড়ি বলো না? নয়নের কান্না পেল ভীষণ। সব সময় তার সাথে কেন এমন হয়? সব আপদ কেন তার ঘাড়ে ওঠে? এখন এই রবি নামক জন্তুটাকে নিয়ে সে কোথায় যাবে? বদমাসটা কেমন হেলে ধুলে পড়ছে তার গায়ের উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে থামলো শিষ্য এবং আলভি। দেখলো বাম ও ডান দুই দিকেই দুটো পথ গিয়েছে। সরোয়ার চৌধুরী কোন দিকে আছেন কে জানে। শিষ্য দুটি পথের দিকেই তাকালো চোখ ঘুরিয়ে, অতপর ডান দিকে পা বাড়িয়ে আলভিকে বলল, তুই ওদিকটা যা, আমি এদিকটা দেখছি। শিষ্যের আদেশ অনুযায়ী আলভি বাম দিকে এলো। এই দিকটায় তেমন মানুষ দেখা যাচ্ছে না, দুই একজন আছে, তাও বেশ দূরত্ব নিয়ে। আশেপাশে চোখ বুলাতে বুলাতে হঠাৎ নজর আটকালো একটি কক্ষের দিকে। কক্ষের দরজাটা আধা খোলা। সরোয়ার চৌধুরী এই কক্ষে নেই তো, থাকতেও পারেন। আলভি এগিয়ে গেল কক্ষের দিকে, দরজা ঠেলে ঢুকলো ভিতরে। চোখ তুলে সামনের দিকে তাকাতেই থমকে গেল সে। হৃদস্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে। তার সামনে আকাশি রঙা একখানা লম্বা গাউন পরে দাঁড়িয়ে রয়েছে এক তরুণী। দুধে আলতা গায়ের রং, ছিপছিপে শরীরের গড়ন, লম্বাটাও মানানসই, চুলগুলো খোলা, তার সাথে হালকা সাজ, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। এই নারী নাকি পরী? আলভির কাছে মনে হলো এ কোনো সাধারণ নারী নয়, এর রূপকথার কোনো রাজকুমারী। ঘোর লেগে গেল তার। এক দৃষ্টিতে সে চেয়ে রইল মেয়েটার দিকে। তবে তার ঘোরের মধ্যে মেয়েটি এসে দাঁড়ালো আলভির মুখোমুখি। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি কে? আর এভাবে হুট করে আমার রুমে ঢুকে পড়েছেন কেন? ধ্যান ভাঙলো আলভির। অপ্রস্তুত হলো সে। আমতা আমতা করে জবাব দিল, ওয়াশরুম খুঁজতে এসেছিলাম। কেন ওয়াশরুম নিচে নেই? তার জন্য উপরে আসতে হবে কেন? ওই ভুল আর কি। এইটুকু বলতেই আলভিকে থামিয়ে দিল মেয়েটি। রুক্ষ স্বরে বলল, ভুল হোক আর যা হোক, এখন আপনি আসতে পারেন। আর হ্যাঁ, এর পরবর্তী কারো রুমে ঢোকার আগে অবশ্যই নক করে নেবেন, এটা ভদ্রতা। আলভি অপমানিত বোধ করলো, তবে মুখ ফুটে বলল না কিছুই। বলবেই বা কি সে? নক না করে ঢোকাটা তারই ভুল ছিল। আলভি চলে যেতে নিয়েও থেমে গেল। ইতস্তত করে শুধালো, আপনার নাম? আপনি পার্টিতে এসেছেন? আলভি তড়িঘড়ি করে জবাব দিল, হ্যাঁ, আর কি কাজে আসবো? যার জন্মদিনের পার্টিতে এসেছেন তারই নাম জানেন না? আশ্চর্য। নাম তো দূরের কথা, আজ যে এই বাড়িতে পার্টি আছে, তাও আবার জন্মদিনের পার্টি, তাই তো তারা জানতো না। তবুও আলভি জোরপূর্বক হেসে বলল, আসলে খেয়াল করিনি। আমার নাম মেহের। বাহ, সুন্দর নাম। সারোয়ার চৌধুরীর সাথে আপনার সম্পর্ক? উনি আমার বাবা হন। আচ্ছা, আচ্ছি তাহলে আমি আসি বলেও চলে গেল না আলভি। কিছু ইতস্তত করে বলল, শুভ জন্মদিন। মেহের বিরস কণ্ঠে জবাব দিল, ধন্যবাদ। এবার আর আলভি দাঁড়ালো না। যেতে ইচ্ছে না হলেও পা চালিয়ে প্রস্থান করলো সে। তাকে আগে সরোয়ার চৌধুরীকে খুঁজে বের করতে হবে, নয়তো শিষ্য তার কলিজা ছিঁড়ে এই পার্টির মধ্যে ভাগ বসাবে। নয়ন রাকিবকে কোনো মতে টেনে টুনে বাহিরে আনলো।
এত বড় দেহে এক পুরুষকে কি আর এত সহজে আনা যায়? তীব্র বিতৃষ্ণা নিয়ে নয়ন পা বাড়ালো গেটের দিকে। ঠিক তখনই পিছন থেকে তার নাম ধরে ডেকে উঠল কেউ। নয়ন থমকে দাঁড়ালো। ঘাড় বাঁকিয়ে পিছন দিকে তাকাতেই চমকে উঠল বেচারা। অন্তরাত্মা কেঁপে উঠল তার। এই কি, মিস্টার সোহাগ এখানে কি করছে? একজনকে দিয়ে হচ্ছিল না, সৃষ্টিকর্তা এখন আরো একজনকে পাঠিয়ে দিয়েছে। মিস্টার সোহাগ দৌড় শুরু করলো নয়নের দিকে। ঢোক গিলল বেচারা, আতঙ্কিত স্বরে বলল, শয়তান, সব দূরে যা, দূরে যা, কাছে আসিস না। ফু। নয়নের প্রার্থনা বোধহয় কবুল হলো না। মিস্টার সোহাগ দৌড়ে এসে দাঁড়ালো তার মুখোমুখি। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, তুমি এখানে পার্টিতে এসেছো বুঝি? হ্যাঁ এসেছিলাম, আবার চলেও যাচ্ছি এখন। আপনি থাকুন, আমি আসছি। কোনো মতে কথাগুলো বলে রাকিবকে নিয়ে আবার সামনের দিকে পা বাড়ালো নয়ন। সোহাগ তৎক্ষণাৎ পথ আগলে দাঁড়ালো তার। চঞ্চল কণ্ঠে বলল, কেন এখনই চলে যাচ্ছ কেন? আরে আমাদের তো মাত্রই দেখা হলো, থাকো না আর একটু সময়। নয়ন ইতস্তত করলো, রাকিবের দিকে ইশারা করে বলল, সাথে উনি আছেন তো, থাকা হবে না, আমি আসছি। হ্যাঁ। সোহাগ ভুরুকুচকে শুধালো, উনি কে? শিষ্য স্যারের বন্ধু। সোহাগ গলা উঁচিয়ে আশেপাশে নজর বুলালো, উৎফুল্ল হয়ে শুধালো, শীর্ষ এখানে এসেছে? হে, কোথায় শীর্ষ? কোথায় সে? জানি না, আছে হয়তো আশেপাশে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। সোহাগ মুখ কালো করে ফেললো, আহত কণ্ঠে বলল, এই এত আস্তে আস্তে করছো কেন? আর একটু সময় থাকো না এখানে। দেখছো না চারিদিকে পার্টিতে সবাই যে যার মতো ব্যস্ত, আমার দিকে কেউ তেমন দেখছেই না। তুমি থাকলে তবুও তোমার সাথে একটু সময় কাটানো যাবে। এইটুকু বলে থেমে গেল সোহাগ। ফের লাজুক স্বরে বলল, তোমার সাথে সময় কাটাতে আমার বেশ ভালোই লাগে। নয়ন ভুরু কুচকালো, কিঞ্চিত সময় নিয়ে ভাবলো কিছু একটা। অতঃপর রাকিবকে নিজের কাঁধ থেকে ঠেলে দিল সোহাগের দিকে। কাঁধ ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এটাকে তাহলে আপনি সামলান, আমি থেকে যাচ্ছি আপনার সাথে সময় কাটাতে। সোহাগ তড়িঘড়ি করে ধরল রাকিবকে। রবি নিভু নিভু দৃষ্টিতে তাকালো তার দিকে, টেনে টেনে বলল, কে তুমি? বংশ ধরিয়া মাংস সাজিয়েছ চাচি, অথচ দেখিতে চাচার মতো। সোহাগ হতবাক হয়ে পড়ল, বিস্মিত কণ্ঠে বলল, আমার চাচি চাচার মতো দেখতে? এরপর ফুঁসে উঠল সে, খ্যাপাটে কণ্ঠে বলল, অসভ্য ইতর ছেলে, কাকে কি বলতে হয় তাও জানো না? যৌবন এখনো আমার উপচে উপচে পড়ছে, আর আমাকে বলে কিনা চাচা চাচির মতো লাগে। হ্যাঁ, ক্রোধে শরীরটা রিরি করে উঠল সোহাগের। নিজের থেকে রবিকে দূরে ছুড়ে দিল প্রবল রাগে। নয়ন তড়িঘড়ি করে ধরতে উদ্যত হলো তাকে, কিন্তু ধরার পূর্বে রবি ধপাস করে পড়ল মাটিতে। সাথে সাথে মাথা চেপে চেঁচিয়ে উঠল সে, গলা বাড়িয়ে বলল, কে রে? কোন হারামজাদা আমাকে ধাক্কা মারলি? সাহস থাকলে সামনে আয়, তোমার ভবিষ্যতের বিদ্যুৎ লাইন আমি কেটে দিব, শালা বিটকেল। কথাগুলো বলতে বলতে গলার স্বর ক্ষীণ হয়ে এলো রবির। স্বল্প সময়ের মধ্যেই আখিদয় বন্ধ করে নিশ্চুপ হয়ে গেল সে। হয়তো জ্ঞান হারিয়েছে, নয়তো মদের প্রভাবে ঘুমিয়ে পড়েছে। সোহাগ রক্ত চক্ষু নিয়ে তাকালো রবির দিকে, দাঁতে দাঁত পিষে নয়নকে বলল, এই বদমাইশটাকে নিয়ে তোমাকে পার্টিতে থাকতে হবে না। এটাকে নিয়ে তুমি বরং চলেই যাও, আমি তোমার সাথে পরই দেখা করে নেব। হ্যাঁ। কথাটা বলে হনহন করে সোহাগ চলে গেল। নয়ন যেন হাঁপ ছেড়ে বাঁচল। যাক, আপদ আজ তাড়াতাড়ি বিদায় হয়েছে, অল্পতেই বেঁচেছে সে। কিন্তু এখন এই রবি নামক জন্তুটাকে নিয়ে সে কি করবে? ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলল নয়ন। রবিকে মাটি থেকে কোনো রকমে টেনে টুনে ঢুলে হাঁটা লাগালো সামনের দিকে। শীর্ষ সরোয়ার চৌধুরীকে এদিক ওদিক খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত তাকে খুঁজে পেল তারই কক্ষে। দরজা খোলা রেখে কক্ষের মধ্যেই তার বয়সী কয়েকজন ব্যক্তিবর্গকে নিয়ে কোনো এক বিষয়ে বিস্তারিত আলোচনায় মগ্ন ছিল লোকটা। শিষ্য দরজার থেকে ভিতরে ঢুকলো, বড় গলায় বলল, সালামু আলাইকুম আঙ্কেল। হঠাৎ কক্ষে অপরিচিত কারোর কণ্ঠ শ্রবণে চমকালেন সরোয়ার চৌধুরী। চোখ তুলে তাকালেন দরজার দিকে। শিষ্যকে চিনে নিতে খুব একটা বেগ পেতে হলো না তাকে।
মানুষ বন্ধুকে ভুলে যেতে পারে, কিন্তু শত্রুকে খুব সহজে ভোলে না। তবে শিষ্যকে এই মুহূর্তে নিজের কক্ষে দেখে বেশ অবাক হলেন তিনি। যতদূর তার স্মরণে আছে, আজকের এই পার্টিতে খান বাড়ির কাউকে তো নিমন্ত্রণই করা হয়নি। তাহলে শিষ্য এখানে কি করছে? ললাটে ভাঁজ পড়ল সরওয়ার চৌধুরী। কিঞ্চিত বিস্ময় নিয়ে শুধালেন, তুমি এখানে? শিষ্য দাঁড়ালো সরওয়ার চৌধুরীর মুখোমুখি, ওষ্ঠ প্রসারিত করে বলল, আপনি যে মহৎ কাজ করেছেন আঙ্কেল, তারপর যদি আপনার সাথে দেখা করতে না আসতাম তবে যে খুব বড় অন্যায় হয়ে যেত আঙ্কেল। সরওয়ার চৌধুরী ঢোক গিললেন। তবে কি শীর্ষ সব জেনে গেছে? এর জন্যই কিছুদিন ধরে ফাহাদ বা নুহা গা ঢাকা দিয়েছে, মোবাইলটাও বন্ধ করে রেখেছে। সরওয়ার চৌধুরী তাকালেন তার সাথে থাকা লোকগুলোর দিকে। এরা তার বিজনেস পার্টনার এবং তাকে বেশ সম্মান করে। এদের সামনে যদি শীর্ষ তার কৃতকর্ম সম্পর্কে কিছু বলে দেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। মান সম্মান তো হারাবেই, সাথে এদের সাথে করা চুক্তিগুলোও হারাবেন। সরওয়ার চৌধুরী জোরপূর্বক হাসলেন, আমতা আমতা করে তার সাথে লোকগুলোদের বললেন, আপনাদের সাথে পরে কথা বলছি, ওর সাথে আমার কিছু জরুরি কথা রয়েছে, পারিবারিক আর কি। লোকগুলো একে একে চলে গেলেন। এরপরে সরওয়ার চৌধুরী আবার তাকালেন শিষ্যর দিকে, থমথমে কণ্ঠে শুধালেন, কি চাই? এখানে এসেছো কেন? ফাহাদ এবং নুহার সাথে মিলে আপনি আমাদের কোম্পানির যেসব কাগজপত্র নিজে জিম্মায় নিয়েছেন সেগুলো ফেরত নিতে এসেছে। সরওয়ার চৌধুরী অবাক হওয়ার ভান ধরলেন, উল্টো রাগ দেখিয়ে বললেন, কী সব বলছো তুমি? আমি তোমাদের কোম্পানিতে কাগজ নিয়ে জিম্বাই নেব কেন? আর এই ফারহাদ নুসাদকে আমি এদের চিনি না। শীর্ষ ভুরু কুচকালো। সরওয়ার চৌধুরীর এমন অভিনয় দেখে অবাক না হয়ে পারল না সে। লোকটা অসৎ হওয়ার সাথে সাথে অভিনয়েও বেশ পারদর্শী দেখা যাচ্ছে। শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল তার দিকে, অতঃপর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনি এখানে কি করছেন আঙ্কেল? মানে হলিউড তো আপনার জন্য অপেক্ষা করছে। নোবেল পুরস্কার কর্তৃপক্ষ 2-4টা ভাঙা টিনের তৈরি নোবেল নিয়ে দাঁড়িয়ে আছে আপনার মতো একজন গুণী অভিনয় শিল্পীর পথে। সরওয়ার চৌধুরী লজ্জাবোধ করলেন, একটু কেশে গলা পরিষ্কার করে তিনি বললেন, এখন তাহলে তুমি এসো, আজ আমার মেয়ের জন্মদিন, সেই উপলক্ষে নিজে পার্টি আয়োজন করা হয়েছে, সেখানে যেতে হবে আমাকে। তা যান, তবে তার আগে আমার কাগজপত্রগুলো ফেরত দিয়ে যান। কি প্রমাণ আছে যে আমি মিথ্যা বলছি? আবার মিথ্যে কথা? শিষ্য, তুমি কিন্তু। শিষ্যের মেজাজ বিগড়ালো, মুখবয়বে কঠিন আভা ছড়িয়ে পড়ল তার। প্যান্টের পিছনের দিকে হাত দিয়ে একটা বন্দুক বের করে আনলো সে। বন্দুকটা সরওয়ার চৌধুরীর কপালে ঠেকিয়ে রুক্ষ কণ্ঠে বলল, মিথ্যার প্রমাণ তো আমার চেয়ে ভালো আপনি বলতে পারবেন। এখন ভালো ভালো বলুন তো কাগজপত্রগুলো কোথায়? সরওয়ার চৌধুরী ঘাবড়ালেন, মৃত্যুর ভয়ে বুকটা কেঁপে উঠল তার। তিনি জানেন শিষ্য একটু গুন্ডা, যেদিন ধাঁচের, কিন্তু এই ছেলে যে এত ভয়ঙ্কর তা তার ভাবনার বাহিরে ছিল। এত বছরের জীবনে সরওয়ার চৌধুরী বোধহয় এই প্রথম বন্দুকের নলের মুখে পড়লেন। ভয়ে কুল করে ঘামতে শুরু করলেন তিনি। ভীত কণ্ঠে বললেন, এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল শিষ্য। কপালে ঠেকানো বন্দুকটা আরেকটু শক্তভাবে ধরে বলল, কাগজগুলো কোথায় আছে বলবেন, নাকি গুলি করে আপনার ওই শয়তানি বুদ্ধিতে ভরা মস্তিষ্কটা উড়িয়ে দেব? সরওয়ার চৌধুরী আটকে উঠলেন। প্রাণের ভয় সবার আছে, কিছু কাগজের জন্য তিনি তার মূল্যবান জীবনটা খোয়াতে পারবেন না। শুকনো ঢোক গিললেন তিনি, কিছুটা ব্যস্ত হয়ে বললেন, বলুন তাহলে। সরওয়ার চৌধুরী এলোমেলো দৃষ্টি ফেললেন, নিচু স্বরে বললেন, আলমারিতে আছে। শিষ্য বন্দুকটা সরওয়ার চৌধুরীর দিকে তাক করে রেখে আলমারির দিকে গেল। আলমারির দরজা ধরে টান দিয়েই বুঝলো তালা মারা। বিরক্ত হলো শিষ্য, এখন আবার তালা খুলতে হবে। তাড়াহুড়োর সময় এইসব ঝামেলা করা ভাল লাগে না। শিষ্য কপাল কুঁচকালো, বিরক্তি ভরা কণ্ঠে বলল, চাবি কোথায়? চাবি দিন। সরওয়ার চৌধুরী চুপ রইলেন, চাবিও দিল না, আর কোনো উত্তরও দিলেন না। শিষ্য দাঁতে দাঁত চেপে ফের বলল, চাবি দিবেন নাকি গুলি ছুড়বো? সরওয়ার চৌধুরী ঢোক গিললেন, নিজে এগিয়ে গেলেন আলমারির দিকে। পকেট থেকে চাবি বের করে খুললেন আলমারিটা। সামনে থেকে কিছু কাগজপত্র বের করে দিলেন শিষ্যর হাতে। শিষ্য এবার পরোক্ষ করে দেখল সব ঠিক আছে কিনা। অতঃপর পা বাড়ালো দরজার দিকে। তবে দরজার কাছাকাছি যেতেই থেমে গেল সে। পিছন ঘুরে হাতের বন্দুকটা ছুড়ে দিল সরওয়ার চৌধুরীর দিকে। তিনি বন্দুকটা ধরে ফেলতেই শিষ্য বলল,
এরা আপনার জন্য প্রাণপ্রিয় ভাঙা টিনের নোবেল বিজয়ী আঙ্কেল। পরপর শিষ্য তড়িঘড়ি করে কেটে পড়ল। সরোয়ার চৌধুরী বন্দুকটার দিকে তাকিয়ে হতবম্ব হয়ে পড়লেন। এ তো খেলনা বন্দুক। বাহ্যিকভাবে এটাকে আসল মনে হলেও হাতে ধরলেই বোঝা যায় এটা বাচ্চাদের খেলনা ব্যতীত আর কিছুই নয়। শিষ্য তাকে এইভাবে বোকা বানিয়ে সব কাগজগুলো নিয়ে গেল। আধারের গাঢ়ত্ব বেড়েছে, চারিদিকে নিস্তব্ধ হয়ে পড়তে শুরু করেছে একটু একটু করে। আশেপাশের অনেক বিল্ডিংয়েরই আলো নিভতে শুরু করেছে। খান বাড়িরও প্রায় সব কক্ষগুলোরই আলো নিভে গিয়েছে ইতিমধ্যে, শুধু রান্নাঘরের আলোটা জ্বলছে জলজল করে। রাতের খাবার শেষে ত্রয়ী সব গুছিয়ে রাখছে, বাসনগুলো ধুয়ে সাজিয়ে রাখছে যত্নের সাথে। এই কাজগুলো মূলত ফাহমিদা বেগমই করেছিলেন। ত্রয়ী দেখতে পেয়ে তাকে ঘুমাতে বলে নিজেই করেছে। ফাহমিদা বেগমে প্রথমে যেতে না চাইলেও পরে ত্রয়ী জোড়াজুড়িতে গিয়ে শুয়েছেন। বয়স বেড়েছে, সারাদিন এত কাজকর্ম সামলাতে সামলাতে তিনিও ক্লান্ত হয়ে পড়েছেন বেশ। ত্রয়ী রান্নাঘরে সবকিছু গুছিয়ে আলোটা নিভিয়ে দিল। বাসার কক্ষে প্রতিজ্বলিত ড্রিম লাইটের আবছা আলোয় পা বাড়ালো নিজের কক্ষের দিকে। তবে বাসার কক্ষের ঠিক মধ্য বরাবর আসতেই হুট করে সে ধাক্কা খেলো কারোর সাথে। আকস্মিক ধাক্কায় হকচকিয়ে উঠল ত্রয়ী, সাথে নিয়ে শরীরের ভারসাম্য হারালো। নিজেকে নিজে পড়া থেকে বাঁচাতে তড়িঘড়ি করে সে খামচে ধরল সম্মুখের ব্যক্তির পোশাকের কিছু অংশ। তবে অন্ধকারে এবং তাড়াহুড়ো করে ধরায় পোশাকের সাথে সাথে তার শরীরও খামচি লেগে লাগলো। সাথে সাথে চেঁচিয়ে উঠল সামনের ব্যক্তিটি, বলের বস্তার বাচ্চা, বলের বস্তা! তখন ছুতে দেনি বলে এইভাবে প্রতিশোধ নিলি? ত্রয়ী চমকালো ভরকালো। এ তো শিষ্যর কণ্ঠ। সে ধাক্কা খেলো তো খেলো, তাও এই লোকটার সাথেই। মেয়েটা চোখ তুলে তাকালো উপরের দিকে। আবছা আলোয় শিষ্যের শক্ত চোখ মুখ স্পষ্ট। ঢোক গিল সে, দৃষ্টি নত করে আটকে উঠল ফের। ত্রয়ী খামচে ধরেছে তো ধরেছে, তাও শিষ্যর সেই পেটে সেই কাটা অংশটা। মেয়েটা ব্যস্ত হলো, কিছু না ভেবেই ছিঁড়ে দিল শিষ্যর শার্টটা। অমনি ধপাস করে পড়ল ইট কংক্রিটের করা শক্ত মেঝেতে। আর্তনাদ করে বলে উঠল, ও মা গো! শিষ্য কিঞ্চিত সময় নিয়ে কপাল কুঁচকে চেয়ে রইল ত্রয়ীর দিকে। অতঃপর নিজের কক্ষের দিকে পা চালাতে চালাতে বলল, এক মগ কফি নিয়ে আমার রুমে।